আপনার কি শীত করছে না? এটা কি পরে বের হয়েছে? মাহাত ভীষণ হতাশ হয়ে উত্তর দিল তখন। আমি তো খালি গায়ে বের হতে চেয়েছিলাম তোরে, কিন্তু আমার আকর্ষণীয় ফিটনেস দেখে যদি মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে সেই ভয়ে তাও শার্টটা পরে এলাম। আজ যা গরম পড়েছে। তরি চোখ পাকিয়ে তাকালো, ধমকের সুরেই বলল, আপনি শুধরাবেন না তাই না? আজীবন তেরাই থেকে যাবে। জবাবে মাহাত ভীষণ নির্লিপ্ত, মুখে কিছু বলল না। তরি টের পেল মাহাত তার হাতটা কেমন অদ্ভুতভাবে ধরে আছে, বেশি শক্তও না আবার বেশি হালকাও না, দৃঢ় অনুভবে আষ্টে পৃষ্ঠে রাখতে চাইছে যেন। আকাশের দিকে চেয়ে শুধু একটা দীর্ঘ সুপ্ত নিঃশ্বাস ফেলল। তরি জানে এই নিঃশ্বাস কাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ার অদৃশ্য তৃপ্তি, মনের এক কোণের ভীষণ যত্নে আগলে রাখা বহুদিনের সাধনা। তরি আস্তে করে ডাকলো, মাহাত। মাহাত দৃষ্টি ফিরালো, তাকালো তরির চোখে চোখ রেখে। তরি আবারও শুধালো, কি হয়েছে? একরোখা মাহাত তখন কি সুন্দর করে যে হাসলো। রোদে মলিন হওয়া তার মুখশ্রীর প্রেমে অজান্তেই হোঁচট খেলো তরি, বুক ঢিপ ঢিপ করলো। ভালো লাগছে তোরে, আমার সবকিছু অনেক ভালো লাগছে। শুনে তরিও খুব ভালো লাগলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। এড়িয়ে গিয়ে জানতে চাইলো, আপনার মুখ শুকনো লাগছে কেন? কিছু খাননি? সকালে খেয়েছিলাম। দুপুরে? সময় পাইনি আসলে, বড় বাজারে দুপুরে আগুন লেগেছিল, সেটা নিয়ে দৌড়াতে ছিলাম। এখন তোমার কাছে লুকিয়ে এসছি, তারপর আবার ওখানে যেতে হবে। বেশি সময় নিয়ে আসিনি আজকে। তরি কিছুক্ষণ চুপ থেকেই বলল, এতক্ষণ সময় নিয়ে এসেছেন? এই তো আর 15 মিনিটের মতো। সামনের দোকান থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসুন, তাহলে খেয়ে তারপর যাবেন। মাহাত তাই করলো, বিরিয়ানি এনে বায়না ধরলো সে তরির হাতে ছাড়া খাবে না। হতাশ তরি অবাধ্য হলো না, নির্মল নয়নে একবার দেখলো বেপরোয়া লোকটাকে। পার্কের দুর্বাঘাসে বসে আস্তে আস্তে খাইয়ে দিতে লাগলো। মাহাত মহা তৃপ্তি নিয়ে খেতে খেতে প্রশ্ন করলো, তোমার না কোথায় যেন বাসা দেখতে যাওয়ার কথা ছিল, গেছো? বাসা কেমন? ভালোই, কিন্তু বেশি টাকা যাচ্ছে, আমরা তো অ্যাফোর্ড করতে পারবো না। চলো বিয়ে করে ফেলে, আমার সাথে থাকবা, 3 বেলা খাইয়ে দিবা, প্রতিসেবা করে পুণ্য কামাবা। করবা বিয়ে? কাল অফিস কিন্তু হাতের বামেই। এক লোকমা ভাত মাহাতের মুখে ঢুকিয়ে দিল তরি, থমথমে গলায় বলল, চুপচাপ খান। মাহাত তখন ভীষণভাবে চোখ মুখ কুচকালো। তুমি আমাকে একটু ভালোবাসো না তোরি? প্রণয়ের দেওয়া 1 মাস আগের বইটা তরি ধরেও দেখেনি এতদিন। কি মনে করে বইটা হাতে নিয়ে বিছানার মাঝখানটায় বসলো সে। প্রচ্ছদটা খুব সুন্দর না হলেও খারাপ না। গোটা গোটা অক্ষরে বইয়ের নাম লেখা, প্রীতমের একাদিন। লেখকের নামটা কালো কালি দিয়ে দাগ কাটা, বোঝা যাচ্ছে না। তরি বইটা খুলল, একে একে পৃষ্ঠা উল্টালো, হাত থমকালো একটা গাছের তেরাবেঁকা চিত্র দেখে। সেটা কি গাছ বোঝা যাচ্ছে না। নিচে খুব সূক্ষ্মভাবে কি যেন লেখা, সেটাও বোঝার উপায় নেই। 80 পৃষ্ঠার পর থেকেই এক একটা ছোট ছোট চিঠি পেল সে, মন দিয়ে পড়ল। একদম শেষে লেখক পরিচিতির কাছে এসে আবারও থমকালো তরি। এখানেও লেখকের পরিচয় একটা হলুদ রঙের কাগজ গ্লো দিয়ে আটকে রাখা। কাগজে লেখা, লেখকের প্রতি আমার খুব রাগ। আমার মনে হয় লেখক তার গল্পে হ্যাপি এন্ডিং দেয়নি বলেই আমি আমার জীবনে হ্যাপি এন্ডিংয়ের দেখা পাইনি। তার পাশে আরেকটা লেখা, আমি সামলে নিয়েছি আমাকে প্রিয়, তুমি সুখী হও, আমি না হয় তোমার সুখ দেখে সুখী হব। বইটা বন্ধ করে আবারও টেবিলে রেখে দিল তরি। ফোন বাজছে, পাওয়ার বাটন চেপে দেখল মাহাত কল করেছে। সময় দেখে নিল একবার, রাত 12টা বাজছে। তরি কল রিসিভ করলো। হ্যালো শব্দটা উচ্চারণ করতেই ওপাশ থেকে ব্যস্ত রুক্ষ অচেনা এক কণ্ঠ শুনতে পেল। ভাবি, আমি মাহাদের বন্ধু আরিফ, মাহাদের সাথেই কাজ করি। মাহাদের অবস্থা বেশি ভালো নেই ভাবি, আগুনে। আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসুন, আমি অ্যাড্রেস দিচ্ছি। তরি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, যেন কেঁপে উঠল শরীর, খুব ক্ষীণভাবে কিন্তু অনুভব করার মতো। ভীষণ স্বাভাবিক গলায় বলল, ও কি বেঁচে আছে? নিঃশ্বাস নিচ্ছে? বুকের ধুকপুক ধ্বনি আস্তে আস্তে কমে এসেছে। ঘোর নিস্তব্ধতা বিরাজ করছে আশেপাশে। সেই নিস্তব্ধতায় একটুখানি ফ্যানের ভটভট শব্দ কী যে তীব্র শোনাচ্ছে। ফোনটা রাখার পর থেকে চুপচাপ বসে আছে তরি। তার ভেতরে কোনো অস্থিরতা কাজ করছে না, উত্তেজনায় দুমড়ে মুচড়ে নিঃশ্বাস হচ্ছে না কিছু। শুধু অনুভব করছে নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে তার, ভীষণ কষ্ট। জলজলে ফোনের স্ক্রিনে হাসপাতালের নামটা ভেসে বেড়াচ্ছে। একটু আগেই আরিফ নামের ছেলেটা মেসেজ করে ঠিকানা পাঠিয়েছে তাকে। তরি
তরির ইচ্ছে করছে একটু মাহাদের বুকে মাথা রেখে নিজেকে এই পৃথিবী থেকে, এই হঠাৎ আসা যন্ত্রণাগুলো থেকে লুকিয়ে নিতে, কিন্তু সে পারছে না। নিষ্ঠুর হাত পাগুলি ঠান্ডা হয়ে ক্রমশ অবশ হয়ে আসছে। হেঁটে চলার শক্তিটুকু অবশিষ্ট নেই। সময় গড়িয়ে চলল। প্রায় আধা ঘন্টা ওভাবেই নিশ্চুপ ব্যথাতুর জড়কন্যার মতো বসে রইল তরি। তারপর আস্তে আস্তে মোবাইল আর কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। প্রণয় তখন বসার ঘরে টিভি দেখছে। ঘুম আসছে না বিধায় একটা পুরনো ইংলিশ মুভি দেখতে বসেছে সেই 12টার দিকে। বস্তুত তরি কেমন বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হলো প্রণয়। তৎক্ষণাৎ ডাকলো। তরি, ব্যস্ত তরি শুনতে পেল না সেই ডাক। তার মস্তিষ্কে একটা কথাই ঘুরঘুর করছে, মাহাদের কাছে যেতে হবে, যে করেই হোক যেতে হবে। সদর দরজা খুলতে উদ্যোগী হওয়া মাত্রই দ্রুত পা ফেলে সামনে এসে হাজির হলো প্রণয়। শক্ত হাতে বাহু টেনে প্রশ্ন করলো, কি হয়েছে তরি? এত রাতে কোথায় যাচ্ছ? গোছালো স্নিগ্ধ তরি যেন হঠাৎ করেই এলোমেলো হয়ে গেছে। অস্বাভাবিক আচরণ বিস্মিত করছে খুব। টকটকে লাল চোখ দুটোয় কি ভয়ঙ্কর বেদনা, যেন এক্ষুনি কেঁদে কেটে পৃথিবী ভাসিয়ে ফেলবে। উত্তর না পেয়ে প্রণয় আবারও শুধালো, কিছু বলছো না কেন? কি হয়েছে? হাত ছাড়ুন, আমার যেতে হবে। অস্পষ্ট কণ্ঠ। কথা বলতে গিয়েও কেমন নেতিয়ে পড়ছে মেয়েটা। নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। কোথায় যাবে? এখন রাত 1টা বাজছে তরি। বাজুক, আমি তবুও যাব। আমার হাত ছাড়ুন। কঠিন রমণীর করুণ তেজ দেখে প্রণয় নিঃশব্দে বাহু ছেড়ে দিল। নরম সুরে বলল, কি হয়েছে না বললে আমি তোমাকে এইভাবে এত রাতে বের হতে দিতে পারি না তরি। বিন্দু অশ্রুকণা আচমকা গাল গড়িয়ে পড়ল। নিজেকে সত্য প্রমাণ করা তরির খলস ভেঙে গুড়িয়ে গেল মুহূর্তেই। কাঁদল হু হু করে। ভেতরকার দাবনাল উপচে দিয়ে বলল, আমার দেরি হচ্ছে, কেন বুঝতে পারছেন না? মাহাত ভালো নেই, আমার ওর কাছে যেতে হবে। প্রণয় একদম শান্ত হয়ে গেল। তরির কান্নায় হতবিহবল হওয়া চোখ দুটি স্থির হলো আজীবনের জন্য। বলল, কি হয়েছে মাহাদেব? আমি জানি না, কিচ্ছু জানি না। প্রণয় সামান্য চুপ থেকে বলল, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, একটু ওয়েট করো। রুম থেকে গাড়ির চাবি নিয়ে আসছি। আমি একা যেতে পারবো। অলরেডি 1:20 এত রাতে সহজে গাড়ি পাবে না। আমার সাথে চলো, তাড়াতাড়ি যেতে পারবে। প্রণয় চাবি নিয়ে এলো। গ্যারেজ থেকে বেগুনি রঙের গাড়িটা বের করে তরিকে বসতে ইশারা করলো। তরি কোনো ধরনের উচ্চবাচ্য করেনি। সারা রাস্তা মৃত মানুষের মতো বসেছিল শুধু। মাঝে মাঝে একটা দুটা পানির কণা বিষাদময় মুখটার একাংশ ভিজিয়ে দিচ্ছিল। প্রণয় আর চোখে সবই খেয়াল করছে। মনের খুব গভীর কোথাও আগলে রাখা ব্যথাটাও চিনচিন করে আফসোস জানাচ্ছিল। তরির এই বেদনা, কান্না, চিন্তা তার জন্য তো হতে পারত। হাসপাতালে অনেক ভিড়। আগুনে পড়ে আহত নিহত প্রায় সবাইকে এই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়ি থেকে নেমেই তরি লম্বা করিডোরের দিকে ছুটল। হাতের ফোনের লক খুলে কল লাগালো কাঙ্ক্ষিত মানুষটার নাম্বারে। রিং হলো 1বার 2বার 3বার, পরপরই কেটে গেল কল। তরি আবারও কল লাগালো। এবারও রিং হয়ে কেটে গেছে। নিচের ঠোঁটের পাতা কামড়ে এইদিক ওইদিক অসহায়ের মতো তাকাতে লাগলো তরি। কান্না আটকানোর ব্যর্থ প্রয়াস চালালো। চারিদিকের প্রিয়জন হারানোর তীব্র হাহাকার কানে স্পষ্ট পাচ্ছে। সেই সাথে হৃদযন্ত্রের অসহনীয় যন্ত্রণা কাতরে তুলছে তরিকে। সে এখন মাহাতকে কোথায় খুঁজবে, কোথায় পাবে? প্রণয় এগিয়ে এসে জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে আছো কেন? মাহাত কোথায়? ভেজা কণ্ঠে তরি কেমন বাচ্চাদের মতো অভিযোগ করলো, খুঁজে পাচ্ছি না। এই হাসপাতালেই যে ছেলেটা আছে, তুমি শিওর? তরি মাথা দোলালো। মেসেজে তো এই হাসপাতালের ঠিকানাই ছিল। তাহলে এখানেই থাকবে, দাঁড়িয়ে না থেকে খোঁজো। তারা যখন হাসপাতালে একতলা তন্ন তন্ন করে মাহাতকে খুঁজছিল, সেই সময় তরির ফোনটা এক পশলা বৃষ্টির ন্যায় বেজে উঠল। তাকে নিরাশ না করে মাহাতের নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করার সাথে সাথেই আরিফের কণ্ঠ শোনা গেল। ক্ষমা করবেন ভাবি, ব্যস্ত ছিলাম, কলের আওয়াজ শুনিনি। আপনি কি হাসপাতালে চলে এসেছেন? জি, মাহাত কোথায়? 3 তলায়, আপনি আসুন, আমি সিঁড়ির কাছেই আছি। ওপরের তলার হাহাকারটা যেন একটু বেশি। যতই ওপরে উঠছিল ততই যেন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ধরা দিচ্ছিল তা। মহিলা পুরুষ সমান তালে চিৎকার করে গলা ফাটিয়ে যাচ্ছে। কিছু করুণ কান্নার সুর ভেতরটা নাড়িয়ে দিচ্ছে অনায়াসে। অজানা কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা ভেবে তরির শরীর শিরশির করছে। এত কষ্ট হচ্ছে কেন? অসহ্য লাগছে। চোখ ফেটে চৌচির হয়ে যাচ্ছে একটুখানি কান্নার আবদারে। সিঁড়ির কাছে আরিফ দাঁড়িয়েছিল। তরিকে দেখে হাত ছেড়ে বলল, ভাবি,
আমি আরিফ, আমার সাথে আসুন। লম্বা কালো মতো ছেলে, হালকা আকাশি শার্টে শুকিয়ে যাওয়া রক্তের ছড়াছড়ি। তরির বুক কেঁপে উঠল, যন্ত্রের মতো অনুসরণ করলো ছেলেটাকে। আরিফ কখন যে দাঁড়িয়ে গিয়ে কিছু বলল খেয়াল নেই, সে এক অন্য ঘুরেই ছিল। সম্বিত ফিরতেই অবুঝের মতো তাকালো। আরিফ আবারও বলল, সামনে 7 নম্বর বেডেই মাহাদ আছে ভাবি, আপনি এগোন, আমরা একটু কাজ আছে। তরি এবারও আনমনেই মাথা দোলালো। আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিল একবার। পুড়ে চামড়া ঝলসে গেছে এক একজন রোগীর। কারো মুখ চেনা যাচ্ছে না, কারো হাত পা পুড়ে গেছে, কারো সারা পিঠ শরীর। সেই বহুক্ষণ আগের দারুণ ভয়াবহ ভীতিটা আবারও এসে হানা দিল যেন। আনমনা ভাব চলে গেল পুরোপুরি। পাথরে পরিণত হলো পা দুটোর ওজন। সামনে টেনে নিতে অনেক বেগ পেতে হচ্ছে। আস্তে ধীরে গুটি গুটি পায়ে 7 নাম্বার বেডটার কাছাকাছি আসতেই এইবার যেন সত্যি সত্যি দম ফুরিয়ে এলো তরির। সাদা চাদরে আচ্ছাদিত বেড, মাহাদের সুন্দর মুখটা ব্যথায় নীল হয়ে পড়ে আছে। গাল, কপাল, ঠোঁট, নাক ক্ষতবিক্ষত, মুখে অক্সিজেন মাস্ক। শরীরটা সাদা চাদর দিয়ে একটু আলগা করে ঢাকা, গায়ে কাপড় নেই হয়তো। চাদরের এক ফাঁকে লাল লাল চামড়ার অল্পাংশ দেখা যাচ্ছে। নিয়ন্ত্রণহীন তরি বিছানার একপাশে শরীর ছেড়ে দিল। কিছুক্ষণ নিষ্পলক চেয়ে দেখলো লোকটাকে, এক মনে অনিমেষ। চোখের পানি ততক্ষণ বাঁধ ভেঙে ফেলেছে। চিৎকার করে কান্নাটাই অবশিষ্ট মাত্র। কিন্তু তরি তো শক্ত মেয়ে, সে তো সহজে কাঁদে না। আসলেই কি কাঁদে না? তার ফোপানো শব্দ শুনে যে মাহাত জেগে গেল, পিট করে তাকিয়ে তরিকে দেখে কেমন করে যে হাসলো, ক্ষীণ হাসি। হাসতে গিয়ে মুখ কুঁচকে ফেললো ব্যথায়। তরি সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল। এমন করছেন কেন? সচল হাতটা দিয়ে আস্তে করে অক্সিজেন মাস্ক খুলে থুতনিতে ঠাকালো মাহাত। ভাঙা কণ্ঠে উত্তর দিল, তোমাকে দেখছি। এ কথার পিঠে তরির আর কিছু বলা হলো না। সেই চিৎকার করে না কাদার ফাঁক ফোকরটুকু ঘুচে গেল। সশব্দে মেয়েলি কান্নাটা হৃদয় কাঁপালো সবার। অথচ মাহাত হেসেই শুধালো, চারদিকে তাকিয়ে দেখো তরি, সবাই মৃত্যু দুয়ারে দাঁড়িয়ে আছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর জন্য প্রার্থনা করছে। কিন্তু এই যে আমি তোমার সামনে শুয়ে আছি, কথা বলছি, নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারছি। তোমার কি শান্তি লাগছে না? কাঁদছো কেন? এই অবুঝ মাহাতকে কে বোঝাবে? এটা দুঃখের কান্না মোটেও না। কান্নাটা কিছু হারিয়ে ফেলতে ফেলতে হঠাৎ পেয়ে যাওয়ার কান্না, সুখের কান্না, তৃপ্তির কান্না। একটু কাছে আসবে তরি? তরি আসলো না, ঠায় বসে রইল। কাঁদলো খুব করে। সেভাবেই প্রশ্ন ছুড়ল, এসব কিভাবে হয়েছে? ট্যারা মাহাদ এই অসুস্থ অবস্থাতেও প্রচণ্ড বিরক্তির সঙ্গে তাকালো। বলল, তোমাকে কি বলেছে মেয়ে? মৃত্যুকের পাশাপাশি দেখছি চরম অবাধ্য হয়ে গেছো। এদিকে আসো তো, কাছে আসো। তরি একটু এগিয়ে বসলো। মাহাদের ব্যান্ডেজে আবৃত হাতটা আলতো করে ছুঁয়ে দিল। কিন্তু লোকটার তাতেও হলো না। আবারও আওড়ালো, এটা আমার জন্য কাছে হয়নি তরি, আরো কাছে আসো। আমার দিকে ঝোঁকে কপালে কপাল ছোঁয়াও, নাকে নাক ছোঁয়াও। আপনার কষ্ট হবে মাহাত, মাস্ক পরুন। হবে না, যা বলছি করো। সিক্ত নেত্রপল্লব বার কয়েক ঝাপটে নিল তরি। আশেপাশের কারো ধার ধারল না। ঝুঁকে গিয়ে ক্ষতবিক্ষত কপালের ওপর কপাল ঠেকালো, নাকে নাক ছোঁয়ালো, ঠিক যেমনটা মাহাত বলেছে। মাহাদের ঠোঁটে তখন উজ্জ্বল হাসিটা খেলা করছিল। চোখ বুঝে রেখেছিল সে। বন্ধ চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানির চিহ্ন উদ্ধার করতেই কেঁপে উঠল তরি। মানুষটা কাঁদছে কেন? বেশি কষ্ট হচ্ছে? তরি সরে যেতে নিলেই মাহাদের দুর্বল আওয়াজ, যেও না তরি, এভাবে তোমার সাথে আমি সবসময় থাকতে চাই। তরি সত্যি সত্যি গেল না, থাকলো। খুবক্ষণ চুপ থেকে সময়টা অনুভব করলো গভীর আবেগ দিয়ে। বস্তুত মাহাত বলতে লাগলো, সবকিছু, একেবারে সবকিছু পড়ে যাচ্ছিল তরি। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই বাঁচার জন্য কাজ ছিল। আমি আর আমার ক্যামেরাম্যান কি করব বুঝতে পারছিলাম না। আমার এক সহকর্মী নিহত হয়ে পড়েছিল আমারই সামনে। বেঁচে ফেরার কোনো পথ নেই। আগুনের দাও দাও করছিল চারপাশ। একটু এগুলো আগুন লেগে শরীর ঝলসে যাচ্ছে। নিঃশ্বাস নিতে পারছিলাম না, ধোঁয়ায় চোখ জ্বলছিল। আমি আমি বাঁচতে চাইছিলাম তরি, বাঁচার পথ খুঁজছিলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই, শুধু আগুন আর আগুন। মার মৃত্যুর পর এই দিনটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি তোকে মনে মনে অনেক ডাকছিলাম। ভেবেছিলাম তোমাকে বলছি আমার আর পাওয়া হবে না, তোমার সাথে বলছি আমার বড় কালটা কাটানো হলো না। আমার কান্না আসছিল তরি। মৃত্যুযাত্রীর মতো আমার বুকটাও বাচ্চার জন্য হাহা করে তোমরা মুচড়ে যাচ্ছিল। ঝাপসা চোখে তোমাকে, নূপুরকে আমার সামনে বসে থাকতে দেখে নিজেকে এত অসহায় লাগছিল। তারপর বুঝলাম এটা আমার ভ্রম, যে ভ্রম আমাকে
আমার শরীর পুরোনো জ্বালাটুকু অনুভব করতে দেয়নি, বরং আশেপাশে অনেকের মৃত্যু কান্নায় আমার কান নিস্তেজ করে দিয়েছে। শেষ মুহূর্তে আমি কিচ্ছু শুনতে পাইনি, দেখতে পাইনি। অনুভব শক্তি হারিয়ে আমি বুঝি তখন সত্যি সত্যি মারা গিয়েছিলাম। মাহাদ ক্ষীণ থামল, নিঃশ্বাসের আদান প্রদান ঘটালো বেশ সময় নিয়ে। তার হৃদয় ফুসফুস কিচ্ছু ভালো নেই। ধোঁয়ায় মাখো মাখো বাতাসে যখন নিঃশ্বাস নিতে পারছিল না, শ্বাসকষ্ট হচ্ছিল, তখনের মতো ঠিক তেমনটাই হচ্ছে। নিজেকে একটু জড়িয়ে কেমন বিমর্ষ, ঝিমানো, আকুলতা নিয়ে মাহাদ বলা শুরু করলো, তোমার প্রিয় আমার বুকটা আগের মতো নেই তরি, পরে থেতলে গেছে। তুমি কি আমার পোড়া বুক থেকে ঘৃণা করবে? করলে কখনো মুখ ফুটে বলো না। তোমার জন্য এই বুকে আমি অনেক কিছু আগলে রেখেছি। ঘৃণার বদলে না হয় সবটুকু নিয়ে নিও, তবু আমাকে ছেড়ে যেও না মেয়ে, নিষ্ঠুর হইও না। এই সুখটা আমার দরকার, আমার তোমাকে দরকার। দয়া করো, দয়া করো আমার উপর। তোমাকে ছাড়া আমার বুক শূন্য হয়ে যাবে তরি। পৃথিবীতে আমার সব অনুভূতি মৃত হয়ে যাবে। আকাশের দিকে আমি আর কখনো চোখ মেলে তাকাতে পারবো না। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা খুব কষ্টের হয়। আমাকে এভাবে হারতে দিও না, আকাশকে তাচ্ছিল্য করার সুযোগ দিও না। আমাকে জিতিয়ে দাও, আমার পাশে থাকো, অন্তত আমার মরণ পর্যন্ত। আমি আর কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। দু হাতে মাহাদের অমসৃণ গাল দুটো আঁকড়ে ধরল তরি। হাত বুলালো আস্তে আস্তে, চোখ বন্ধ করে ভীষণ কান্নায় মেয়ে গেল। তরির চোখের পানি টুপটাপ করে সিক্ত করে তুলল মাহাদের গাল, নাক। জোরে জোরে মাথা নাড়িয়ে তরি স্বীকারোক্তি দিল, আমি কোথাও যাব না মাহাত, নিজের তীর ছেড়ে নৌকা কোথাও যেতে পারে না। বিষণ্ণ মুহূর্তে এই বাক্যগুলো যেন চির প্রশান্তির শুরু। মাহাদের খুব ইচ্ছে হলো তরিকে শক্ত করে জড়িয়ে ধরতে, নিজের মাঝে লুকিয়ে নিতে। সচল হাতটা দিয়ে ধরল, কিন্তু ভালোভাবে পারল না। হাতে টান লাগছে, পুড়ে যাওয়া অংশগুলো কে যেন লবণ মাখিয়ে জ্বালা পড়ে আরও বাড়িয়ে দিয়েছে। সেই জ্বালার ঔষধ চাইতে বুকের কম্পনটুকু ঠোঁটে এঁটে মাহাত ফিসফিসিয়ে বলল, আমাকে একটু চুমু খাবে তরি, শুধু একবার? অন্যদিন কিংবা অন্য সময় হলে তরি হয়তো লজ্জা পেত, খুব রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিত। অথচ এই মুহূর্তে সামান্য চমকের ভাবও দেখা গেল না মেয়েটির মাঝে, বরং কোমল অধৈর্যরা উচিত কপালের মাঝ বরাবর দ্বিধা ছাড়াই ছুঁয়ে দিল। অনেকক্ষণ ছুঁয়ে রাখলো, তারপর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ওর মতো করেই ফিসফিসালো, আমি আপনাকে ভালোবাসি মাহাতাইমান। বসার ঘরে টিভিটা এখনও চলছে। নিস্তব্ধ নিস্তেজ পরিবেশ, রমরমা হয়ে আছে টিভির পর্দায় চলমান রোম্যান্টিক দৃশ্যের মাধ্যমে। প্রণয়ের মনে হলো এটা নিয়তির কোনো কঠিন ছল। সে ইচ্ছে করেই এসব দেখিয়ে প্রণয়ের ভেতরটার দহন আরও বাড়িয়ে দিচ্ছে। ভীষণ আক্রোশ নিয়ে টিভিটা বন্ধ করে দিল প্রণয়। ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ডাকাডাকি করে ক্লান্ত হয়ে গেছে সে বহু আগে, এখন খিদেটা আর নেই। ধীরে ধীরে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল সে। সিলিংয়ের পানে চেয়ে চেয়ে ভাবলো, হাসপাতালে তরি এখন কি করছে? নিশ্চয়ই ভীষণ যত্নে আগলে রেখেছে মাহাতকে। রাখারই কথা, তরি তো নিজের মুখে স্বীকার করেছে সে মাহাতকে ভালোবাসে। এখন আর মিছে আশা রেখে লাভ কি? লাভ তো নেই, শুধু শুধু হিংসে বিদ্বেষ বাড়বে। হিংসা পরায়ণ হয়ে সে তো কিছু করতেও ফেলতে পারে। তারপর হয়তো তরির চোখে আরও ছোট হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। লম্বা দীর্ঘ নিঃশ্বাসটা আস্তে আস্তে ছেড়ে চোখ মুদল প্রণয়। গলায় একটা বিদঘুটে ঝাঁজ মন বিষিয়ে দিচ্ছে, শরীর ম্যাচ ম্যাচ করছে খুব। গোসল প্রয়োজন। প্রণয় আর দেরি করলো না, বরাবর 10 মিনিটের মাথায় গোসল সেরে সরাসরি চলে গেল লাইব্রেরি ঘরে। লাইব্রেরির একদম নিচের তাকে প্রণয়ের একটা গোপন জিনিস আছে, খুব মূল্যবান, ছোটোখাটো একটা অ্যালবাম। কাঠের সুন্দর কারুকাজের ভেতরে তরির অহরহ ছবি সযত্নে রাখা আছে, সাজানো গোছানোভাবে। পৃষ্ঠা উল্টালেই সেগুলো দেখা পাওয়া যায়। কোনটায় তরি প্রাণ খুলে হাসছে, কোনটায় কাঁদছে, কোনটায় বা অভিমানে মুখ ফুলিয়ে রেখেছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে কৃত্রিম তরির অভিমানী গাল দুটো ছুঁয়ে দিল প্রণয়। হাসলো অল্প, কিছুক্ষণ চেয়েই রইল একাধারে। মুখে নেমে এলো কালো ঘুটঘুটে মেঘের আধার। মস্তিষ্কে তখন ভীষণ বিশ্রী এক কর্কশ আন্দোলন চলছিল। মনে চলছিল বড় কষ্টের সংঘর্ষ। তৎক্ষণাৎ তরির গাল থেকে হাত সরিয়ে নিল প্রণয়। এক এক করে ছবিগুলো অ্যালবাম থেকে বের করে ছিঁড়ে ফেললো এক ঝাটকায়। তারপর অ্যালবাম সহ কাগজের টুকরোগুলো পাশের ডাস্টবিনে ফেলে দিল।
এখানেই শেষ নয়, আরও আছে। ফোনের গ্যালারিটাও তো তড়িৎ ছবিতে ভর্তি, সেগুলোও তো ডিলিট করতে হবে। টেবিল থেকে ফোন নিয়ে তড়ি সব স্মৃতি নিমেষেই ডিলিট বাটনে চেপে মুছে ফেলল প্রণয়। অথচ অসহায় ছেলেটা জানে তাকে আজীবন এই নির্মম পাষাণ পাথর হৃদয় মেয়েটির স্মৃতি নিয়েই বাঁচতে হবে। এত সহজে তো ভোলা সম্ভব নয়। ভুলতে পারাটা হলো একটা আর্ট। প্রণয় তো কোনো চিত্রশিল্পী না, সে এই বাজে আর্টটা পারে না। আর্টিস্ট হওয়ার চেষ্টাও অবশ্য করেনি কখনো। স্বার্থপরের মতো ঠিকই পুরনো মানি ব্যাগে তরির ছবিটা অক্ষত রেখেছে, হয়তো এই ভেবে কোনো এক মন খারাপের দিনে যখন তরি নামক অন্য ঘাটের নৌকাকে ভীষণ মনে পড়বে, তখন যেন সে কৃত্রিমভাবে হলেও মেয়েটাকে একটু ছুঁতে পারে, মন ভরে দেখতে পারে। ভেতরে সকল অভিযোগ, অভিমান, সুখ দুঃখ দূরে ঠেলে দিল প্রণয়। ক্লান্ত গলায় বলল, ভালোবাসার সুখটা আমি তোমায় না পেয়েই খুঁজে নিলাম প্রিয়। তুমি আমার না হলে আমি সব মেনে নিলাম। মাহাদের জ্ঞান নেই। একটু আগে প্রবল উত্তেজনায় শ্বাসকষ্ট শুরু হয়েছিল লোকটার। ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছেন, সাথে ও বলেছেন এ যাত্রায় মাহাত ভাগ্যক্রমে বেঁচে গেছে। তার বলতে গেলে অনেক কিছু হয়েও কিছু হয়নি। শরীরে মাত্র আগুন লাগা শুরু হওয়ার মিনিট 5 পরেই ফায়ার সার্ভিসের 2 জন লোক উদ্ধার করতে পেরেছিল তাকে। হাত পা গলা যেটুকু পোড়া গেছে তা সময়ের সাথে সাথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। একটু নিয়ম মেনে চললেই হবে। কিন্তু বুকের দিকটা বাজেভাবে ঝলসে গেছে। পোড়া কাঠ জাতীয় কী যেন বুকের ওপর পড়েছিল, তাই আর রক্ষে হয়নি। তরি প্রবল দীর্ঘশ্বাস নিয়ে মাহাত থেকে চোখ সরালো। দরজা দিয়ে নতুন এক রোগীকে কেবিনে নিয়ে আসা হয়েছে। পুরো শরীর ব্যান্ডেজে আবৃত। তরিতে 2 বেড পরেই লোকটার থাকার স্থান হয়েছে। তরি আবারও মাহাদের পানে ফিরে তাকালো। লোকটাকে দেখে ক্ষণে ক্ষণে অমাবস্যা নেমে আসছে তার চোখে মুখে। সাংবাদিকতা বুঝি এত কঠিন, নাকি লোকটার ভাগ্যটাই মন্দ? একের পর এক বিপদ আসছে। তারা কি আসলেই ভালো থাকার কাপল নিয়ে জন্মেনি? তরি জানে না, জানতে চাইলেও এই সুযোগ নেই। মাহাদের দিকে অল্প ঝুঁকে কপালে তপ্ত এক স্পর্শ এঁকে দিল সে। বিড়বিড়ালো, আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি তেরা মাহাত। তেরা কি বুঝি এত ভালোবাসা যায়? সকালবেলাটা ছিল অকল্পিত। রশিদ সাহেব নূপুর হঠাৎ করে হাসপাতালে এসে হাজির হয়েছেন। তরি তখন মাহাতের পাশে বসে ঝিমুচ্ছে। সারা রাত না ঘুমানোর ফল এই ঝিমুনি। তার সামনে শুয়ে থাকা মাহাত নিষ্পলক তার এই বিধ্বংসী রূপ দেখে মুগ্ধ হচ্ছে শুধু। তার তরিটা এত সুন্দর কেন, এত মায়াময় কেন? তার যে খারাপ ধরনের ঘোর লেগে যাচ্ছে। পরক্ষণেই হুড়মুড় করে নূপুরকে হুইল চেয়ারের হাতল চেপে ঢুকতে দেখে চমকে উঠল মাহাত। মুখে অক্সিজেন মাস্ক থাকায় কণ্ঠস্বর গলিয়ে শব্দ বের করতে পারল না। বড় বড় চোখে চেয়ে রইল মাত্র। নূপুর যার পরনাই ঠোঁট ভেঙে চেঁচিয়ে উঠল, ভাইয়া, এই কি হাল হয়ে গেল তোর? এমন অবস্থা কেমনে হলো? পরপরই কেঁদে উঠল নূপুর। আকস্মিক চেঁচানিতে তরি ভয় পেয়ে গেল। ঘুম তো মুবে গেল সেকেন্ডে। কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে থেকে নিজেকে ধাতস্থ করে বলল, তোমার ভাইয়া ঠিক আছে, খেতো না। নূপুর যেন এক্ষুনি খেয়াল করলো তরিকে। কান্না ভুলে চোখ জোড়া গোল গোল করে বলল, তুমি তোরই ভাবে না? তুমি এখানে কিভাবে? তোমাদের কি প্রেম হয়ে গেছে? অদ্ভুত উদ্ভট প্রশ্ন। হকচড়েই তরি কি উত্তর দেবে বুঝে পেল না। নূপুর এবার মাহাতকে উদ্দেশ্য করে আরেক দফা প্রশ্নের বাণ ছুড়ল, তুই না বললেই ভাবি নাকি পড়ছে না? কিন্তু এখানে তো দেখি অন্য কেস। মাহাত সেই থেকে চোখ রাঙাচ্ছে। ইশারায় তরিকে মাস্ক খুলতে বললে তরি দ্বিধাদ্বন্দ্বে খুলে দিল। মাহাত এখনও পুরোপুরি সুস্থ নয়, সময় সময় শ্বাসকষ্ট হচ্ছে। অথচ এই লোক কিনা কিছু থেকে কিছু হলেই অক্সিজেন মাস্ক খুলতে উঠে পড়ে লাগে। তুই এখানে কেমনে? আব্বা কই? আছে, তোর বন্ধুর সাথে কথা বলে। বিরক্তিসূচক শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। এই আরিফ ছেলেটা কি তার অসুস্থতার কথা জনে জনে কল করে বলেছে নাকি? আশ্চর্য! ভাবনার মাঝে হন্তদন্ত পায় রশিদ সাহেব দৌড়ে এলেন। কাল রাতে ছেলের এই দুর্ঘটনার কথা শুনে খুব কেঁদেছেন তিনি। ভোরের বাসেই রওনা হয়েছেন ছেলের কাছে আসতে। প্রাণপ্রিয় ছেলেকে এই অবস্থায় দেখে তার কলিজায় টান পড়েছে। অতি আবেগে সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে ফেললেন। কণ্ঠে অকৃত্রিম ভালোবাসা নিয়ে বললেন, তুই আমার লোকে গ্রামে চইলাই বাপথন, তোর আর এইখানে কষ্ট করন লাগবো না। বাপের লগে থাকবি, আর গোসা কইরা থাকিস না বাপ। এই অভাগা বাপরে ক্ষমা কইরা দে, তোরে ছাড়া আমরা কেউ ভালা নাই। মাহাদের কষ্ট লাগলো ঠিক, তবে আশেপাশের রোগীরা এই মরা কান্নায় বিরক্ত হচ্ছে। সে নিজেও কিঞ্চিত হচ্ছে। মুখের ভঙ্গিমায় বিরক্তিভাব এটি মাহাত বলল, কান্না বন্ধ কর আব্বা, এটা হাসপাতাল। রশিদ সাহেব থামাতে পারলেন না। অসহায় মুখ করে কাঁদতেই রইলেন। মাহাদের মায়াটা তত্তর করে বাড়ছে। শত হোক
এটা তারই বাবা, সে না চাইতে ওই বাবাকেই ভালোবাসে, ওপরে যত কঠিন হয়েই থাকুক। আমি ঠিক আছে আব্বা, সুস্থ হয়ে যাবো কয়েকদিনের মাঝে। কান্না থামাও তুমি। সত্যি কইতাছস? বেশি ব্যথা পাস নাই? না। সুস্থ হওয়ার পর আমি কিন্তু তোরে আমার লগে নিয়ে যাবো। এত দরদ দেখাচ্ছে কেন আব্বা? ছোটবেলা তো দেখো না ভালোবাসাটাও বাসো নেই, নাটক করছো না তো? কিছু তিক্ত স্মৃতি থাকে যা মানুষকে ভালো থাকতে দেয় না। ওই যে বাবাকে দেখলে তার মায়ের মুখটা চোখে ভেসে ওঠে। মাহাত করা কথা বলে থাকতে পারে না, তাই এখন অবশ্য বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। বলার পর তার খারাপও লাগছে। আর চোখে একবার তাকিয়ে দেখে রশিদ সাহেব মুখে মলিন হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন, যেন কথাটা অত গায়ে মাখেননি তিনি। ছেলেটার আগের থেকে ভালো ব্যবহার করছে, একটু হলেও কথা বলছে, তার আর কি দরকার। আস্তে আস্তে না হয় একদিন স্বাভাবিক হয়ে যাবে সম্পর্ক। হাসি মুখেই বলল, নাটক করতেছে না বাপধন, এই হাইনা থেকে তুই কি করবি? কে আছে তোর? মাহাত একবার তরিকে দেখে নিল। বাবার সাথে এভাবে কথা বলা যে মেয়েটার বিশেষ পছন্দ হয়নি তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। বাবার আদরের দুলালি কিনা। গম্ভীর গলায় উত্তর দিল, চাকরিটা আমার শখের, ছাড়তে পারবো না। তাছাড়া তোমার বৌমার পড়ালেখাও চলছে। বৌমাকে? ভ্রু কুচকে শুধালেন রশিদ সাহেব। নূপুর বিরক্তি নিয়ে বলল, তুমি কি বলো তো আপা, সামনেই ভাবি বসে আছি, দেখতেছো না? রশিদ সাহেব তখন চোখ মেলে তাকালেন তরির দিকে, মুগ্ধ কণ্ঠে সঙ্গে সঙ্গেই বললেন, কি মিষ্টি দেখতে মাইয়াটা? নূপুরের পাশাপাশি তাহলে আমার আরেকটা মা আইতাছে। কি নাম তোমার মা? তরি ততক্ষণে লজ্জায় মুখ নুইয়ে রেখেছে। বিকালের দিকে একটু বিশ্রাম নিতে বাড়িতে ফেরে তরি। সে আসলে আসতে চায়নি, মাহাত জোর করে পাঠিয়েছে তাকে। এক রাত না ঘুমাতেই চেহারা বিধ্বস্ত হয়ে গেছে, কান্নার দরুন চোখ মুখ ফুলানো। কালকে থেকে এক কাপড়েই পরে আছে তরি। কামিজটা পাল্টানো দরকার, ঘুমানো প্রয়োজন। যদিও তরি জানি কালকের আগে মাহাদের সাথে আর দেখা হবে না ওর। রোজ রোজ তো আর রাতে থাকা সম্ভব না, সে অন্যজনের বাড়িতে থাকে। তারা তার রাত বিরেতে বাহিরে থাকা পছন্দ নাও করতে পারেন কি? আয়শা খাতুন তো মোটেও এসব সহ্য করবেন না। তবে মনে মনে একটু চিন্তামুক্ত হতে পারছে সে, অন্তত মাহাদের সাথে মাহাদের পরিবারের কেউ তো থাকবে। রশিদ সাহেব নূপুর এখানে না এলে তরির বাস্তবিকই অনেক কষ্ট হয়ে যেত। এত সকাল সকাল কই গিয়েছিলে শুনি? ঘুম থেকে উঠে তোমাকে দেখলাম না যে। আর এসব কি জামা? ঘরের জামা পরে এদিক সেদিক চলে যাওয়ার ব্যারাম আছে নাকি তোমার? আমাদের যে একটা রেপুটেশন আছে, ভুলে গেছো? আয়শা খাতুনের কথাগুলো তীরের মতো আঘাত করে তরিকে। আজও করল। মন খারাপে আশাহত হলো মেজাজ। ভীষণ ঠান্ডা গলায় বলল, আমার সাথে তো একটু ভালো ব্যবহারও করতে পারেন মামি। আয়শা খাতুন ভ্যাঙালেন যেন। তোমাদের সাথে আবার কিসের ভালো ব্যবহার শুনি? আমার ছেলেগুলোকে তো খেয়ে দিয়ে বাকি রাখোনি। তরি ভীষণ রেগে কাট গলায় বলল, আপনার সমস্যাটা আসলে কোথায় মামি? ছোট ভাইয়ের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা আপনিও জানেন, তবুও কেন বারবার আমাদের দোষারোপ করছেন? এই কথার জবাব দিলেন না আয়শা খাতুন। চোখ মুখ কুচকে অন্যদিকে চলে গেলেন। তরিকে তার আসলে 3 বছর আগের অতীতটার জন্যই বিশেষ একটা পছন্দ নয়। সেই আদি যুগের ধারণা থেকে তিনি মনে করেন তরি অলক্ষী, তার সাথে যে থাকবে তার কখনোই ভালো হবে না। দিনটা সুখময় একদিন। চারিদিকে সুখ সুখ একটা আবহাওয়া, তীব্র ঘ্রাণ নাক ঝাঁজিয়ে দিচ্ছে। বাতাসে বহিছে প্রেমের ঘোর আবেদন। স্নিগ্ধ এক পরশ মন ভালো করে দিচ্ছে ক্ষণে। তবে আকাশটা আজ বেজার খুব। তার ভীষণ মন খারাপ। সেই রাত থেকে ঝড় বৃষ্টির অদলে পুরো শহরটার চেহারা পাল্টে দিয়েছে। কিন্তু তাতে কি? শ্রাবণ প্রেমী মানুষেরা যে এটাকে সুখের নৌকা বানিয়ে ভাসছে। কপোতীদের রাস্তায় হাতে হাত ধরে ভিজতে দেখা যাচ্ছে। আজকে মাহাদের রিলিজ ডেট। ঠান্ডা এই বৃষ্টির মৌসুমে লোকটার জন্য গরম গরম খিচুড়ি বানিয়ে এনেছে তরি, সাথে কড়া করে ইলিশ ভাজা পেঁয়াজু। মা তৃপ্তির সঙ্গে তরির হাতে একটু একটু করে খাচ্ছে। 18 দিনের এই চিকিৎসা জার্নিতে সে মোটামুটি প্রায় সুস্থ। ডাক্তাররা অবশ্য বলেছিল আরও কয়েকদিন থাকতে, কিন্তু মাহাদের স্বভাব তো আর ভদ্রসভ্য না। তার মনে হয়েছে সে আর হাসপাতালে থাকবে না, অর্থাৎ কোনোভাবেই সে থাকবে না। পোড়া দাগি আবার কি দেখছো মেয়ে? পলক ফেলো।
আদুরে ধমক শুনে তরি পিটপিট করে তাকালো। হাসপাতালের পোশাক পাল্টে মাহাত একটা ঢিলা ঢালা গেঞ্জি পরে আছে, গলায় 7-8টা গুটি গুটি ফোস্কার দাগ, তার পাশেই লম্বাটে একটা পোড়া দাগ, এখনও তেমন শোকায়নি, গভীর লালচে রং। তোরের মনে পড়ে গেল কিছুদিন আগের ঘটনাগুলো। মাহাত এই পোড়া চামড়ার যন্ত্রণায় ঘুমাতে পারতো না, সারা রাত ছটফট করতো। তার সেই ছটফট ভিডিও কলে লুকিয়ে লুকিয়ে দেখাতো নূপুর। ব্যথায় লোকটা কেটে ফেলতো নিঃশব্দে, ওষুধ লাগাতে চাইতো না, পাগলামি করতো। অথচ সকালে যখন তরি মাহাতকে দেখতে যেত, লোকটা তখন পুরোপুরি সুস্থ। বোঝাই যেত না এটা তার অভিনয়। স্বাভাবিকভাবে সব করছে, ওষুধ খাচ্ছে। তরি জিজ্ঞেস করলে মাছি তাড়ানোর মতো করে বলছে, আরে আমি একদম সুস্থ, তোমাকে সে ভুলভাল খবর কে দেয়? ভাবনার অকুল পাথরে মাহাতের কণ্ঠ শোনা গেল। তাকে মুখ মলিন করতে দেখে সে বলল, কি হয়েছে তোরে? চেহারা এমন করেছো কেন? বোকা মেয়ে, আমি তো সত্যি সত্যি তোমায় বকা দিইনি। আপনাকে আমার সবভাবে ভালো লাগে মাহাত। আপনার পুরো শরীর পুড়ে গেল, আমি আপনাকে কখনোই ছাড়তাম না। আকস্মিক এহেন কথায় মাহাত ঘাবড়ালো না, চমকালো না। আজকাল মেয়েটা প্রায়ই এমন কথা বলে, বিশেষত করে তখন যখন মাহাত তার এই পোড়া দাগগুলোর জন্য হতাশ হয়, আফসোস করে। মুখে না বললেও তরি যে কীভাবে বোঝে যায়। মুচকি হাসতে হাসতে মাহাত বলল, জানি তো, আমি যে তোমার আমার আকাশ জোড়া লাগিয়ে নতুন এক আকাশ গড়েছে, সেই খবরটা আমারই আগে পাওয়ার কথা। বলার মাঝেই এক লোকমা খিচুড়ি মুখে পুরে দিল তরি। মাহাত চিবোতে চিবোতে তার কথার খেলায় লেগে গেল। জিজ্ঞেস করলো, আচ্ছা, প্রণয় ছেলেটার সাথে কি তোমার যোগাযোগ এখনো আছে? ছেলেটা কি করছে এখন? তড়িৎ গতিতে চোখ তুলে তাকালো তরি, ফিচেল গলায় বলল, আপনি প্রণয় ভাইয়াকে চিনেন? চিনব না কেন? তোমার কোনো খোঁজ খবর রাখি না মনে করো? বরাবরের মতো তেরা আর নির্লিপ্ত কণ্ঠস্বর, কিন্তু তরি নির্লিপ্ত হতে পারল না। মাহাতের প্রশ্নের উত্তরও দিল না। 1 সপ্তাহ হচ্ছে প্রণয়দের বাসা ছেড়ে সে ভার্সিটির 5 মিনিট দূরত্বেই একটা ছোটোখাটো কম ভাড়ার বাসা আছে, সেখানেই 2 তলায় উঠেছে। তার সাথে আরও 2টো মেয়েও আছে। সেদিনের পর প্রণয়ের সাথে তার দেখা হয়নি, আসার সময় না। একরকম গা ঢাকা দিয়ে আছে লোকটা। তবে সালেহার থেকে শুনেছে প্রণয় নাকি আবারও ভিন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এখানে আর বেশি দিন থাকবে না। মাহাতকে খাইয়ে হাতটা ধুয়ে নিল তরি, গ্লাসে পানি ঢেলে বলল, নিন, তাড়াতাড়ি রেডি হতে হবে, একটু পরেই আঙ্কেল আসবেন। পানিটা এক ঢোকে পান করে নিল মাহাত। আব্বা, আসলে কি চলে যাব? আপনি কি আরও থাকতে চাচ্ছেন? ভীষণভাবে ভ্রু কুচকে জানতে চাইল তরি। লোকটাকে তার সুবিধার লাগছে না। এতক্ষণ বাসায় যাব বলে হাসপাতাল মাথায় তুলে ফেলছিল, এখন দেখো কেমন করে হাসছে। আব্বাকে বলো না আসতে, আমি এখন বাসায় যাব না। তাহলে কোথায় যাবেন? বাইরে বৃষ্টি হচ্ছে মাহাত, দয়া করে এখন আর পাগলামি করবেন না। বকুলতলার রাজ্যে সুখ বাড়তে যাব, চলো। তরি চোখ পাকালো, থমথমে গলায় বলল, মাথা কি পুরোপুরি গেছে? মাহাত জবাব দিল না, আস্তে করে উঠে দাঁড়ালো, আবারও বলল, চলো তো। অগত্যা তরিও আর উপায় রইল না। হাসপাতালের ফর্মালিটি পূরণ করে পা রাখলো চৌরাস্তার ভাঁজে, স্যাঁতস্যাঁতে বুকে। আকাশ দেখলো, পুরো পৃথিবী সাক্ষী হলো এক উন্মাদ প্রেমিক আর তার কঠিন হৃদয়া প্রেমিকাকে এক ছাতার নিচে উচ্ছল প্রেম নিয়ে পথ চলা শুরু করতে। মাহাত তখন তার প্রতিটা কদমে ভীষণ নিশ্চুপভাবে আকাশকে জানিয়ে দিচ্ছিল, এবার আমি তাচ্ছিল্য করবো, হে আকাশ, তোমার এবার দুঃখী হওয়ার পালা।